গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হোলি উপলক্ষে রাজকবি একটি বই লিখেছেন, যেখানে কৃষ্ণনগর রাজসভা সকল সভাসদদের নিয়ে কথা লেখা আছে। রাজসভা শুরু হওয়ার আগেই মহারাজ বললেন, সভাকবি, তোমার কৃষ্ণনগর সমাচার বইটার খবর কি? সভাকবি বলল, আজ্ঞে, আপনার কৃপাও অশেষ, তাই হয়েছে প্রায় শেষ। কিছু পৃষ্ঠা বাকি, আর শেষ হবে কৃষ্ণনগর সমাচার। লিখেছি সবার কথা, কারো প্রাণে নেই ব্যথা। থাকবে না প্রভু মহারাজ, যার যাহা যাহা গুণ, যাহার চরিত্র ভরা বেগুন, লিপিবদ্ধ করেছি আজ। মন্ত্রীমশাই বলল, যাহার চরিত্র ভরা বেগুন, এর অর্থ কি মহারাজ? এটা আমি ঠিক বুঝতে পারলাম না। গোপাল বলল, মন্ত্রীমশাই, আমি সরল করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। সভাকবির কথা অনুযায়ী সভাকবি সবার কথা তার বইতে লিখেছেন। যার যেরকম গুণ, সেই অনুযায়ী তার গুণের কথা লিখেছেন। আর যার গুণ বেগুনে ভরা, তার সেই রকম বেগুনের কথা লিখেছেন। সভাকবি বলল, সবই গুণ আর বেগুনের খেলা, এইভাবেই চলছে সারা বেলা। মুক্তি পাবে হোলির দিনে আমার এই বই, সবাই মিলে হবে আনন্দ, আর হবে হইচই। মহারাজ বলল, তার মানে হোলির দিনে পাবো আমরা তোমার এই বই? কি যে আনন্দ হচ্ছে না, কি বলবো। মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, সভাকবি তো গোপালের দিকের লোক, ও আমার বদনাম করবেই করবে। সুতরাং এই বইটাকে হোলিতে প্রকাশিত করা যাবে না। মহারাজ বলল, আহ, কি ভাবছো মন্ত্রী? তুমি তো দেখছি ভেবে ভেবেই গেলে। আচ্ছা, ভাবনা ছেড়ে একটু বাস্তবের মাটিতে পা দাও। হোলির দিন ভাবছি একটা চমকালো অনুষ্ঠান করব। আমার কৃষ্ণনগরের কথা সবাইকে জানাতে হবে তো। তুমি বরং আয়োজন করো। মন্ত্রীমশাই বলল, আপনি ঠিক কীরকম অনুষ্ঠান করতে চাইছেন মহারাজ? মহারাজ বলল, আরে কি মুশকিল, আমি তো তোমাকে ভাবতে বললাম। শুধু ভুলভাল ভাববার সময় আছে তোমার, তাই না মন্ত্রী? আর আমার রাজকার্য নিয়ে ভাববার কোনো সময় নেই তোমার। গোপাল, ও গোপাল, কি করা যায় বলো তো? গোপাল বলল, আমাদের কৃষ্ণনগরের এই কথা সবাইকে জানানো, নবাব বাহাদুরের আমন্ত্রণ জানাতে হবে মহারাজ। সভাকবি বলল, আমার এই লেখায় আছে নবাব বাহাদুর, আছে সরভাজা, আছে রসবড়া, আছে মতিচুর। মুর্শিদাবাদও আছে ভীষণভাবে কৃষ্ণনগরের সাথে। নবাবের হাত শক্ত হয় কৃষ্ণনগরের হাতে। মহারাজ বলল, বাহ, খুব ভালো লিখেছ। তাহলে তো নবাব বাহাদুরকে আমন্ত্রণপত্র পাঠাতে হয়। আচ্ছা, আজকে রাজসভা এখানেই শেষ। মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে আমন্ত্রণপত্র পাঠিয়ে দিলেন। এদিকে গোপাল যখন রাজসভা থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ মন্ত্রীমশাইকে দেখতে পেল। কারো সঙ্গে একটা কথা বলছিল। গোপাল একটু এগিয়ে গিয়ে দেখল যে মন্ত্রীমশাই বটাঘটার সাথে কথা বলছিল। মন্ত্রীমশাইয়ের ধারণা যে ওই কৃষ্ণনগর সমাচার বইটাতে মন্ত্রীমশাইয়ের নামে খারাপ কিছু লেখা আছে, তাই বইটাকে চুরি করে নষ্ট করে দিতে হবে। মন্ত্রীমশাই বটাঘটাকে বই চুরির দায়িত্ব দিল। এদিকে গোপাল তো সবটাই শুনে ফেলল, তাই গোপাল সঙ্গে সঙ্গে বিজ্ঞানীর বাড়িতে চলে গেল আর বিজ্ঞানীকে বলল, শোনো বিজ্ঞানী, আমি যখন রাজসভা থেকে বাড়ি ফিরছিলাম, দেখলাম যে মন্ত্রীমশাই বটাঘটার সঙ্গে ষড়যন্ত্র করছে, কীভাবে এই কৃষ্ণনগর সমাচার বইটা নষ্ট করে দেওয়া যায়। এবার কি করা যায় বলো তো বিজ্ঞানী? বিজ্ঞানী বলল, গোপাল, আমি সব বুঝতে পেরেছি, চিন্তা করো না। আচ্ছা, সেদিন তাহলে একটা দুষ্টুমি করা যাক। গোপাল বলল, দুষ্টুমি?
কিসের দুষ্টুমি? বিজ্ঞানী বলল, সেদিন হোলি, তাই মুখে কালি, কিন্তু এটা মজার হোলি। আমার কাছে পূর্ব প্রস্তুত একটা বই আছে, সেটা দিয়েই বাজিমাত করব। এই বলে বিজ্ঞানী আর গোপাল দুজনে সভাকবির বাড়িতে গেল সেই বইটা নিয়ে। সেখানে গিয়ে দেখলো যে সভাকবি বই লিখছে। সভাকবি বলল, কি খবর বিজ্ঞানী গোপাল, তোমরা এই সময় আমার বাড়িতে? গোপাল বলল, তোমার বইটা নিয়ে যেতে এসেছি। বিজ্ঞানী বলল, শেষ হয়েছে লেখা? সভাকবি বলল, লেখা তো শেষ হয়েছে, কিন্তু বইটা নিয়ে যাবে কেন? বিজ্ঞানী বলল, বইটা তোমার কাছে থাকলে বিপদ, তাই বইটা আমার কাছে থাকবে। গোপাল বলল, আসলে কেউ বা কারা তোমার এই বইটা নষ্ট করে দিতে চাইছে, এবং সেটা কাল রাতে। তাই তুমি তোমার বইটা বিজ্ঞানীকে দাও, আর বিজ্ঞানের এই বইটা তুমি রাখো। আর হ্যাঁ, কালকে রাতে ঘরের দরজা খুলেই ঘুমোবে, আর বিজ্ঞানীর দেওয়া বইটা তোমার মাথার কাছে নিয়ে ঘুমোবে। সভাকবি বলল, আচ্ছা গোপাল। সভাকবিকে বইটা দিয়েই সেখান থেকে চলে আসে বিজ্ঞানী আর গোপাল। হোলির আগের দিন, ন্যাড়াপোড়া, তাই পুটি, গুলটে, ন্যাপলা ওরা সবাই ন্যাড়াপোড়া তোড়জোড় করছিল। আর ওই সময়েই মন্ত্রীমশাই ওই রাস্তা দিয়ে আসে। পুটি মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করলো, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বলতে পারেন আজকের দিনটাকে ন্যাড়াপোড়া বলে কেন? মন্ত্রীমশাই বলল, জানি না, যা, এখন কাজের সময়, আড্ডা মারার সময় না। ন্যাপলা বলল, মন্ত্রীমশাই, ন্যাড়ার পোড়ার ঘরে বড় বড় 4টে আলু আর 2টো বেশ বড় বড় দেখে বেগুনও পোড়াতে দিয়েছি। বেগুন পোড়া লঙ্কা দিয়ে মেখে গরম রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। মন্ত্রীমশাই বলল, উফ, এখানেও বেগুন? তোদের কি আমাকে দেখে বেগুনের কথা মনে পড়ল? যত সব। এই বলে সেখান থেকে চলে গেল। গুলটে বলল, এ কিরে বাবা, মন্ত্রীমশাই বেগুনের কথা শুনে রেগে গেল কেন? মন্ত্রীমশাই সোজা ওখান থেকে বটাঘটার বাড়িতে এলো আর বলল, শোন বটাঘটা, আজকে রাতেই বইটা চুরি করতে হবে। বটা বলল, মন্ত্রীমশাই, ওটা নিয়ে আপনি ভাববেন না, আজকে রাতেই কাজটা হয়ে যাবে, শুধু আমাদের হাতটা একটু গরম করতে হবে যে। মন্ত্রীমশাই বলল, আরে আমি তো তোদের পারিশ্রমিক দিতেই এসেছি, এই নে, এখানে 20টা সোনার মোহর আছে। আর হ্যাঁ, ঠিক করে কাজটা করবি, আজ রাতেই যেন ঠিকঠাক কাজটা হয়। এদিকে সভাকবি ও গোপাল আর বিজ্ঞানের কথা মতো ঘরের দরজা খুলে মাথার কাছে বইটা নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে বটা আর ঘটায় এসে দেখে সভাকবি দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছে, তাই চুরি করাটা সহজ হয়ে গেল। বইটা চুরি করে মন্ত্রীমশাইয়ের বাড়িতে গেল বটাঘটা। গিয়ে মন্ত্রীমশাইকে আস্তে আস্তে ডাকতে থাকলো, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলল, কে কে? বটা বলল, আমরা বটাঘটা, বইটা নিয়ে এসছি। মন্ত্রীমশাই বলল, দাঁড়া দাঁড়া, আসছে। এই বলে দরজাটা খুলে দিল। বটাঘটা বইটা মন্ত্রীমশাইকে দিয়ে দিল। মন্ত্রীমশাই বলল, বটাঘটা, এবার তোরা এখান থেকে চলে যা। বটাঘটা কিছু না বলে সেখান থেকে চলে গেল। মন্ত্রীমশাই তো খুব খুশি, তাই বেশি সময় নষ্ট না করে বইটা খুলেই ফেলল। আর দেখলো যে বইয়ের মধ্যে লেখা আছে, যদি কৃষ্ণনগর সমাচার জানতে চাও তাহলে পরের পাতা উল্টে সাদা কাগজের ওপরে ভালো করে 3বার হাত ঘষে চোখ বন্ধ করে সেই হাত দিয়ে মুখের উপর বোলাতে হবে। তারপর মন্ত্রীমশাই আর কি বইটা পরের পৃষ্ঠা উল্টেই 3বার হাত ঘষে চোখ বন্ধ করে ওই হাতটা নিজের মুখে বোলাতে লাগলো। তারপর চোখ খুলে বইটার দিকে তাকালো, দেখলো যে কিছুই লেখা নেই। এইদিকে মন্ত্রীমশাইয়ের মুখটা চিটচিট করছিল। সঙ্গে সঙ্গে মুখটা জল দিয়ে ধুয়ে ফেললো। আর যখনই মুখটা আয়নায় দেখতে পেল, দেখলো যে মুখটা নীল রং হয়ে গেছে। বারবার মন্ত্রীমশাই জল দিচ্ছিল মুখের মধ্যে, কিন্তু কোনোভাবেই ওই রং উঠছিল না। পরের দিন হোলি, তাই নবাব বাহাদুর নিমন্ত্রণ রক্ষা করার জন্য তাড়াতাড়ি চলে এসেছিল। আর রাজসভাতেও সবাই তাড়াতাড়ি চলে এসেছে, শুধুমাত্র মন্ত্রীমশাই ছাড়া।
নবাব বাহাদুর বলল, কৃষ্ণচন্দ্র, সবাইকে তো দেখতে পাচ্ছি, কিন্তু তোমার মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না। গোপাল বলল, নারকেল পেড়ে অনেক রাত হয়ে গেছিল। মহারাজ বলল, কি কি বললে? মন্ত্রী সারা রাত ধরে নারকেল পেড়েছে? উজির বলল, আমরা কি সভাকবির বইটা শুনবো না? মহারাজ বলল, নিশ্চয়ই শুনবো। শোনার আগে আমরা সবাই সুগন্ধি আবিরের টিকা লাগিয়ে আমাদের শুভ দোলযাত্রা অনুষ্ঠান শুরু করব। নবাব বলল, দাও দাও, আবির ছুঁয়ে দাও। এদিকে মন্ত্রীমশাই মুখ ঢেকে রাজসভায় আসলো। মহারাজ বলল, এ কী কাণ্ড মন্ত্রী, তুমি মুখ ঢেকে আসছো কেন? গোপাল বলল, মন্ত্রীমশাই তো কাল রাত থেকেই রং খেলা শুরু করেছে, তাই না? তা মন্ত্রীমশাই, সভাকবির বইটা খুলে আপনি কি পেলেন? নবাব বলল, সভাকবির বই মানে? সভাকবির বই তো সভাকবির কাছেই আছে। গোপাল বলল, কি মন্ত্রীমশাই, আমি তাহলে প্রথম শুরু করি, আপনি না হয় শেষটা শেষ করবেন। মন্ত্রীমশাই মনে মনে ভাবলেন, এটাও গোপালের কাজ। উফ, আমার সম্মানের একেবারে ধূপকাঠি জ্বেলে দিল। তারপর গোপাল সকলের সামনে মন্ত্রীর ষড়যন্ত্রের কথা বললেন। নবাব বলল, কৃষ্ণচন্দ্র, তোমার এই মন্ত্রী একদম অকাজের, একে ঘাড় ধরে বার করে দাও। মহারাজ বলল, মন্ত্রী, তোমাকে তো আমার রাজ্য থেকে বার করে দেবই, তার আগে একটা শাস্তি তোমাকে পেতে হবে। যতক্ষণ সভাকবি বইটা পড়বেন ততক্ষণ তুমি কান ধরে উঠবোস করবে। মন্ত্রী মশাইকে শাস্তি দেওয়ার পর সুগন্ধে আবির দিয়ে দোলযাত্রার শুভ সূচনা করলেন, আর সবাই একসঙ্গে বললেন, হোলি হে। তো ফ্রেন্ড, চলো আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো বলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পতে। টাটা, সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।